একজন অনুপ্রেরক যে শুধু নিজের পরিবারকে আলোকিত করেন না, বরং একটি গ্রাম, একটি জনপদ এবং একটি সমগ্র এলাকার মানুষের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করতে পারেন। জনাব হাবিবুল্লাহ বিশ্বাস ছিলেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1940 সালে মাগুরার প্রত্যন্ত গ্রাম বেলনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগতভাবেই তিনি ছিলেন একজন সাহসী মানুষ এবং সাধারণ মানুষের প্রতি ছিল তার গভীর মমতা। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা তিনি সারা জীবন দুটি স্তরে কাজ করে গেছেন। একদিকে যেমন নিজের সন্তানদের স্বপ্নের পথে পরিচালিত করে দেশের সেরা সন্তান হিসেবে গড়ার প্রয়াস নিয়েছেন, অন্যদিকে গ্রামের অগণিত যুবকের জীবনে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করেছেন। শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, কর্মক্ষমতা বৃদ্ধি এবং তরুণদের স্বাবলম্বী করার সংগ্রামে তিনি ছিলেন অক্লান্ত। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, দেশ মাতৃকার আহ্বানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি ঝাঁপিয়ে পড়েন। বেলনগর গ্রাম থেকে মুক্তিযুদ্ধের যে সূচনা হয়, তিনি ছিলেন তার অন্যতম প্রধান সংগঠক। জনাব আবুল খায়ের এবং জলিল সর্দারের সাথে মিলে তিনি প্রথমে বেলনগর গ্রামেই প্রশিক্ষণের ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনি ভারতে উন্নত প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সমাজ বিনির্মাণ ও ন্যায় বিচারের প্রতীক যুদ্ধের আগে ও পরে তিনি আজীবন স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ বিনির্মাণে কাজ করেছেন। এলাকার রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা ছিল। তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক হিসাবে। বিভিন্ন ধরনের বিরোধ মীমাংসায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য। মানুষ যেন থানা বা আদালতে না গিয়েই পারিবারিক ও সামাজিক বিরোধগুলো মীমাংসা করতে পারেন, সেজন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন। এই অঞ্চলের মানুষ আজও তাদের সালিশি বিচারে তাকেই স্মরণ করে। 2016 সাল, ৭৬ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস। এ পর্যায়ে একটি শোক সংবাদ। মাগুরার বেলনগর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 80 বছর। বিকেল 5টার দিকে তিনি রাজধানীর মগবাজারে ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত 8টায় মগবাজার মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাদ জোহর মাগুরার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ চ্যানেল আইয়ের সিনিয়র ফটো সাংবাদিক শাহিনুর আহমেদের ফুফাতো ভাই। জনাব হাবিবুল্লাহ বিশ্বাস শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি দেখিয়েছেন কিভাবে একজন সাধারণ মানুষ তার কর্ম, সাহস এবং মমতা দিয়ে একটি গোটা জনপদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারেন। মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তার কাজ, বেঁচে থাকে তার আদর্শ। জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস আজ আমাদের মাঝে সশরীরে নেই, কিন্তু তিনি বেঁচে আছেন বেলনগরের প্রতিটি ধূলিকণায়, এই জনপদের উন্নয়নে আর অগণিত মানুষের ভালোবাসা। এই হাবিবুল্লাহ বিশ্বাস সাহেবের সঙ্গে আমি দীর্ঘদিন চলাফেরা করেছি এবং ওনার অতীত সম্পর্কে যতটুকু জানি, উনি প্রথম জীবনে পুলিশের চাকরি করতেন। পুলিশের চাকরি কিছুদিন করে ওনার ভালো লাগে নাই, মুক্তি বাহিনী গঠন করে আমাদের অনেক লোকের মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ দিছে, কিভাবে গেরিলা আক্রমণ করতে হবে এটা করছেন। স্বাধীনের পরে উনি মাগুরার থেকে সব মাগুরার মুক্তিযোদ্ধাদের সঙ্গে একসঙ্গে ঢাকায় যে পিলখানায় যে অস্ত্র জমা দেন, ওইখানে ওনার রক্ষী বাহিনীর চাকুরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। উনি চাকুরি না করে আবার চলে আসেন। পরবর্তীতে ওনার এলাকার উন্নয়নের জন্য যে আগ্রহ এবং চেষ্টা, এটা দেখে খুবই আবির্ভূত হয়েছে আমরা। স্থানীয়ভাবে আমাদের একটা এখানে প্রাইমারি স্কুল ছিল, স্কুলের উন্নয়নের জন্য হাই স্কুল প্রতিষ্ঠায় ওনার আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি সব দিক দিয়ে। উনি গায়ে খেটে অর্থ দিয়ে লোকের ভুলে সমস্ত কিছু দিয়ে অফিস আদালতে যে উপকার করছেন। আমাদের স্থানীয়ভাবে আমাদের গ্রামে আগে মৌজা ছিল না, বেলনগর মৌজা বানানোর সময় উনি এবং আমাদের গ্রামের আর একটা লোক, উনিও মারা গেছেন, আফজাল মোল্লা সাহেব, এবং আমাদের গ্রামের ইমাম ছিলেন মৌলভী আহকামুল হক সাহেব, এর সঙ্গে মিলে এই মৌজা বানানোর জন্য অনেক পরিশ্রম করছেন, যেটা হাজার হাজার বছর ধরে এই ঋণ এই গ্রামবাসী শোধ করতে পারবে না। ওনাদের অকুণ্ঠ পরিশ্রমের ফলে আমাদের এই মৌজাটা হয়েছে। আমার ভাই হাবিবুর রহমান, সে জন্মস্থানে আমাদের এখানে, সে ইউনিয়ন প্রতিনিধি হয়েছে দুইবার। আমাকেও একবার চেয়ারম্যান নির্বাচন করার করেছিল,
সমস্ত কিছু খরচ খরচাও সে আমার সাথে একসাথে বহন করে আমার বড় ভাই হিসাবে দিক নির্দেশক দিচ্ছে। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আমাদের হাবিবুল্লাহ ভাই খুব সামাজিক লোক ছিলেন। তিনি সমাজ সহযোগিতা করতেন, এলাকার মানুষের উন্নয়নের কাজ করতেন, সবার সাথে ভালোভাবে মেলামেশা করতেন। তার 3টি ছেলে মেয়ে আমার ছাত্র ছিল। আমি আজকে যার সঙ্গে বলবো তার সঙ্গে আমার একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে, ব্লাড কানেকশন, জনাব হাবিবুল্লাহ বিশ্বাস। তার জীবনে আমি, আমার থেকে সিনিয়র ছিলেন, আমি তাকে যতটুকু দেখেছি সেটা হচ্ছে গিয়ে সে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে এবং সমাজের জন্য, এলাকার জন্য তার জীবনকে বলা যায় একবার আত্মাহুতি দিয়েছে। মানুষের সেবা করার জন্য তিনি নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে সবার সহযোগিতা পেয়ে তিনি মেম্বার নির্বাচিত হয়েছিলেন এবং মেম্বার নির্বাচিত হওয়ার পর তার এলাকায় উন্নয়নমূলক কাজ যতটুকু করার তার থেকে অনেক বেশি করেছে এবং সাধারণ মানুষ যারা, তাদের পাশে সবসময় তিনি লেগে থাকতেন। তাদের কি করে একটু ভালো করা যায়, তাদেরকে কি করে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, সঠিক পথে আনা যায়। সে কিন্তু খুব বেশি একটা সচ্ছল ছিল না, তবে আমি মনে করবো একজন অভিভাবক হিসেবে সে যা করেছে তার ছেলে মেয়েদের এই সমাজে যতটা প্রতিষ্ঠাতা করতে পেরেছেন, সমাজে কিন্তু অনেক বড় বড় অর্থশালী লোক কিংবা হাই কোয়ালিফিকেশন তারাও কিন্তু করতে পারে। আমার এক শ্রদ্ধেয় চাচা ছিল জনাব মোহাম্মদ মরহুম হাবিবুল্লাহ বিশ্বাস সাহেব। শুধু আমি না, অত্র এলাকায় সবাই তাকে এমন একটা বন্ধু হিসাবে ভাবত যে সবার সাথে সে মিশে যেতে পারত এবং সবার উপকারের জন্য যতটুক তার ক্ষমতা ছিল ততটুক হাত বাড়ায় দিত। মরহুম হাবিবুল্লাহ সাহেব তিনি তরুণদের নিয়ে চিন্তা ভাবনা করতেন, তরুণদের নিয়ে এই দেশটা কিভাবে আগামীতে উন্নত করা যায় তার ধ্যান ধারণা সবসময় কাজ করতেন। সে তরুণদের নিয়ে খেলাধুলার ব্যবস্থা করতেন এবং নিজেও মাঝে মাঝে অংশ নিতেন। বেলনগর গ্রামের হাবিবুল্লাহ বিশ্বাস, উনি একজন সমাজসেবক ছিলেন এবং এলাকায় বিভিন্ন ধরনের সালিশ দরবার করত এবং কসুন্দি গ্রামের সুরাব মেম্বারের অনুকূলে আমাদের কসুন্দি গ্রামে বিশাল একটা মাদ্রাসা, ওনাদের মাধ্যমে একটা হাসপাতাল, ওনার মাধ্যমে সহযোগিতায় আমরা আমাদের সুরাব মন্ডল সাহেব এটা প্রতিষ্ঠা করেন এবং সেটা এখন এস্টাবলিশড, হাসপাতালও চলতেছে, মাদ্রাসাও চলতেছে। হাবিবুল্লাহ লোক ছিল একজন ভালো লোক। আমাদের গ্রামে আমাদের বাড়িটারই কথা সালিশ দরবার করেছে, আমরাও আমাদের ফ্যামিলি সবাই ওনার বাড়ি গেছে, হাবিবুল্লাহর বাড়ি। উনি ছিল পুলিশের চাকরি করতো, ওই জায়গাতে উনি মুক্তিযুদ্ধ হয়েছিল। ওনার ছেলেটা বড় ইতিহাস ভালো ভালো বড় চাকরি করে। হাবিবুল্লাহ ভাই খুব ভালো লোক ছিল। সে কোনো খবর পাড়ে দৌড়ে সেখানে পৌঁছে যেত, কোনো সালিশ দরবার সবসময় সে আগে থাকতো। আমরা তার সঙ্গে খুব ভালোভাবে চলাফেরা করতাম। নির্বাচন পরবর্তী সময়ে তিনিও নির্বাচিত হয়ে আমার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। অত্যন্ত হাসি খুশি দিল খোলা মানুষ ছিলেন তিনি। সবসময় মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়াতেন। আর আমি অত্যন্ত কাছ থেকে আমি তাকে চাচা বলতাম। তার বড় ভাই জনাব হাফিজুর রহমান বিশ্বাস আমার গুরুজন। হাবিবুল্লাহ এই গ্রামে যত সালিশ দরবার করতো খুব ভালো ভালো কাজ করতো। হ্যাঁ, কোনো 2 নম্বরই ছিল না। সে যার উপকার করতো ভালোই উপকার করতো। কালেগাঙ্গের রাস্তা ভেঙে গেল গফুর চেয়ারম্যানের সময়, সে হাবিবুল্লাহ সেই বান হাবিবুল্লাহ সারাদিন ভরে লোকজন নিয়ে বাঁধে সে গফুর চেয়ারম্যান অনেক লোকের খাবার টাবার দিল, অনেক মিষ্টি ফিষ্টি খাওয়াইলো। এসব খুব ভালো কাজ করেছে। মাদ্রাসারও খুব ভালো কাজ করেছে। সে মেম্বার হলো, খুব সাহসী লোক ছিল, মাগুরা চলাফেরা করতো, খুব লোকের সাথে মিশতো, ভালো ভালো লোকের সাথে, খুব ভালো লোক ছিল। সে আমাদের বলতে গেলে একজন পারিবারিক লোক ছিলেন। আমার আব্বার সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। আমার জীবন সান্নিধ্যে আমি দেখেছি আমার আব্বা তার সঙ্গে সার্বক্ষণিক আমার আব্বার ভালো মন্দ, তার ভালো মন্দ নিয়ে সবসময় একসঙ্গে
কাজ করছে। আর হাবিবুল্লাহ চাচার সম্বন্ধে বলতে গেলে সে গ্রামের একজন নিবেদিত ব্যক্তি ছিলেন। তার ধ্যান ধারণা কাজকর্ম সবসময় গ্রামের স্বার্থের বহির্ভূত সে কখনো কোনো কাজ করে নাই। প্রথমে তাকে বলতে হয়, উনি যে সময় আমাদের গ্রামের বিশাল একটা ঐতিহ্য ছিল, মাগুরা শহরটা যেন আমাদের বেলনগরের একটা মানে আয়ত্তে ছিল। এই মুহূর্তে কিন্তু আমাদের গ্রামের কোনো উন্নতি ছিল না। গ্রামের যে রাস্তাঘাট অত্যন্ত নাজুক পরিস্থিতি। আমার জানা মতে আমি অনেকদিন সাইকেল ওনার বাড়িতে থুয়ে গেছি, তো প্রচণ্ড কাদা হইতো, যে কাদায় আমাদের ব্যবস্থা ছিল না রাস্তার সুন্দর ব্যবস্থা। তো এইখানে মাটি দিতে গেলে পারে উনারা একটা প্রজেক্ট নিয়ে আসলো, উনি গ্রামের উন্নয়নার্থে উনি সবসময়ের জন্য ভূমিকা রাখতেন। কিন্তু উনি সবাইকে বিশেষভাবে রাত্রির অন্ধকারে আমি দেখেছি জলিসাদের বাড়ি গেছে, আমাদের বাড়িতে আসছে, আমার আব্বাকে কনভার্ট করেছে, মুজিবুর রহমান শিকদারকে কনভার্ট করেছে, সালাম শিকদারকে কনভার্ট করেছে, করে এই রাস্তায় ঠিক সুন্দরভাবে মাটি দিয়ে কেউ রাস্তাটাকে সুন্দর করলো। আজকে সেই রাস্তায় আমরা বর্তমানে ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সবাই ব্যবহার করতে পারছি। কিন্তু এর মূল উনি একটা রূপকার বলে আমার কাছে মনে হতো। উনি যে প্রত্যেকের বাড়ি যে কীভাবে ম্যানেজ করেছে যা আমি কল্পনায় আনতে পারিনি। এমনিভাবে গ্রামের যে আরও আছে, যেমন গ্রামে বৃহৎ একটা ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, এসব ক্ষেত্রে উনি অত্যন্ত মানে আগ্রহ ভরে বিভিন্ন বাড়ি যে, যেমন আমি আমার জানা মতে আমার মা, আমি বাড়িতে থাকতাম না সে সময়, মাগুরা শহরে একটু চাকরি বাকরি করি, আমার মার কাছে যে বাসপন্ত নিয়ে আসছে, এমনিভাবে প্রত্যেকের বাড়ি গেছে, যে সময় যার যা আছে তাই নিয়ে করেছে। দুইটা মা যোগ করলে একটা মামা হয়। তো এটা মামা আসলে আমরা সেটাই মনে হতো আমাদেরকে, যে দুইটা মা যোগ করলে যে মামা হয় সেটাই আমাদের মামা ছিলেন। তো আমার মামা, আমাদের তো অসংখ্য স্মৃতি আছে ওনার সঙ্গে, বিশেষ করে আমার মামা সাংঘাতিক আবেগী মানুষ ছিল এবং খুবই দুর্দান্ত সাহসী এবং প্রচণ্ড স্বপ্ন দেখানো একজন মানুষ। সে আসলে সবসময় আমাদেরকেও স্বপ্ন দেখাতেন সে ছোটবেলা থেকেই, মামা বড় হওয়ার যে স্বপ্ন। এবং তার আমি নিজে যখন বুঝতাম না আসলে যে ফার্স্ট হতে হয়, মামা সবসময় যেটা করতেন, আমি দেখছি আমার সামনেই বলতো যে আমি প্রচণ্ড মেধাবী। আসলে কতটুকু মেধাবী সেটা জানি না, আমি অনেক বড় হবো, এটা মামা থেকে আমি শুনছি। সর্বশেষ আসলে মামার জন্য আর কি, মামা যাতে জান্নাতবাসী হয়, সবার কাছে আমি এটাই দোয়া কামনা করব, সবাইকে দোয়া করতে বলবো মামার জন্য, আমার মামার জন্য জান্নাতবাসী হয়। আমার সংসারী জীবন কি, আমার তো বিয়ের পরে সে নির্বাচন, এই সালিশ, এই দরবারে সংসারে কোনোদিন ওই সময় দিতে পারেনি। সকালে বেরোইছে আর রাত 12টার আগে কখনো সে বাসায় ফিরে নেই। তারপর ছেলে মেয়ে ওই তদারকি, তার ওইটুকু ছিল লেখাপড়া, আর সব দায়িত্ব আমার। লেখাপড়া হয়েছে কিনা, এসে স্কুলে কে গেল কে যাই নেই এই তার কাছে দিতে হবে। পড়াশুনো তার লক্ষ্য ছিল মানুষের দায়িত্ব আমার, সে খালি গাইড, তার ছেলে মেয়ে ঠিক মতো লেখাপড়া করছে কিনা, স্কুলে গেল কিনা, এইসব। আর ওই সবসময় সে তো থাকতো দেশবাসীর জন্য কাজকর্ম, তারপরে উন্নয়নমূলক রাস্তাঘাট, এইসব সালিশ দরবার, এই নিয়েই তো তার দিন যাপন করেছে। সে সংসারে কোনোদিন সময় দিতে পারিনি। উনি শেষ সময় বলে গেছিল, যখন আইসিইউর মধ্যে উনি বেরোলো, তখন লোবন এরকম ভিডিও কলে দেখাচ্ছে, আমিও তো অসুস্থ ছিলাম, শুধু একটা কথাই উনি বলে গেল যে তোমার 4টে রত্ন আমি দিয়ে গেলাম, এদেরকে তুমি তোমার আঁচলের তলে ঢেকে রেখে এদেরকে করে রাখো, এইটুকু। তাই এইটুকু আমার জীবন ধন্য, যে তার থেকে আমি 4টে রত্ন পাইছি, এইটাই আমার বড় আল্লাহর কাছে পাওয়া। ছোট থেকেই আমার দাদা ভাই চেয়েছিলেন আমাকে ব্যারিস্টার বানাতে। সে চেয়েছিলেন গ্রামের সকলকে আইনের সহায়তায় আমি দিই। দাদা ভাই আমাকে বলেছিল ডাক্তার হতে, প্রতি সপ্তাহে 2 দিন বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে। আমাকে দাদা ভাই সবসময় বলেছে যে বড় কিছু হতে। আমি যেমন ইঞ্জিনিয়ারিং হতে চাই এবং গ্রামের মানুষদের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার পিতা মরহুম হাবিবুল্লাহ বিশ্বাস সম্পর্কে
বলতে গেলে আসলে যেটা প্রথমেই মনে হয় যে উনি একজন অত্যন্ত পরোপকারী লোক ছিলেন, মানবহিতৈষী লোক ছিলেন। এখনকার দুনিয়ায় এই ধরনের লোক খুবই বিরল। তার জীবনের কিঞ্চিত ভাগও আমাদের মধ্যে আসেনি আমার মনে হয়। আর একটা জিনিস হচ্ছে, সবসময় বড় স্বপ্ন দেখার প্রবণতা তার মধ্যে দেখেছি, যে সমাজের প্রথম শ্রেণীর মানুষ হতে হবে, সমাজের সবার উপকারে আসতে হবে, নিজের স্বার্থের চেয়ে পরের উপকারের দিকে তার সবসময় মনোনিবেশ দেখেছি। ছোটবেলায় দেখেছি যে গ্রামের রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ মাদ্রাসা করার জন্য উনি দিনের পর দিন, রাতের পর রাত উনি পরিশ্রম করেছেন, পরিবারের কথা ভাবেননি। পরিবারের জন্য, আমাদের জন্য যেটা উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে লেখাপড়া। উনি অন্য কিছুর চেয়ে সবসময় বলতেন, সবসময় খোঁজ খবর নিতেন লেখাপড়া। উনি অত্যন্ত একজন শিক্ষানুরাগী মানুষ ছিলেন। উনি আমাদের বেলনগর স্কুলের, বেলনগর হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুটাতেই উনি ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন দীর্ঘদিন। রামনগর স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। আমাদের গ্রামের যতগুলো এই যে মাদ্রাসা বলেন, রাস্তাঘাট বলেন, প্রত্যেকটাতেই আমি দেখেছি যে ওনার অবদান ছিল, এবং এগুলো কি করে ডেভেলপমেন্ট করা যায় এটা নিয়ে ওনার সবসময় চিন্তা ভাবনা ছিল। এই যে মুক্তিখালী খাল জিয়াউর রহমান যখন করেন, এই খালের যে অন্যতম প্রথম 5 জন যে সংগঠক ছিলেন এবং যারা এই খাল খনন কর্মসূচিতে ঠিকাদার ছিলেন, আমার বাবা তার মধ্যে একজন অন্যতম লোক ছিলেন। এবং ওনার সবসময় চয়েস ছিল খুব আধুনিক মানসিকতার ছিলেন। উনি কাপড় ইস্ত্রি করা ছাড়া পরতেন না, এবং খুব মাগুরার অভিজাত দোকানে উনি চুল কাটাতেন। ওনার ব্যাক ব্রাশ, ওনার দাড়ি গোপের সেটিং সবসময় ছিল খুব আধুনিক। এবং আমাদের গ্রামের প্রথম যে প্যান্ট শার্ট পরে, ইংরেজদের মতো প্যান্ট শার্ট পরে, উনি সবসময় সাদা প্যান্ট শার্ট খুব পছন্দ করতেন। সাদা কাপড়ের প্রতি তার সাংঘাতিক রকমের দুর্বলতা ছিল, এবং সবসময় আমাদেরকে গুরুত্ব দিতেন যে সমাজের বড় শ্রেণীর মানুষ হতে হবে। তো ওনার ওই স্বপ্ন, আসলে আমরা স্বপ্নটাই নিজেদের মধ্যে নিয়েছি, চেষ্টা করেছি বড় পর্যায়ে যাওয়ার। আমার নাম আশাদ হাবিবুল্লাহ কায়সার। আমার নাম আরাশ হাবিবুল্লাহ কায়সার। আমার নাম ইবিতা কায়সার। আজকে আমরা আমাদের দাদার উপলক্ষে আমরা কিছু কথা বলবো। তুমি দেখতে কার মতো হয়েছো? দাদা ভাই মতন। তুমি কি হতে চাও? বড় হয়ে যে আমার দাদা ভাই মতন হবো। তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা মাগুরা জেলাকে পুরা দেশের, মাগুরা জেলা এবং পুরা দেশকে রিপ্রেজেন্ট করা ক্রিকেটার হওয়া। আমার দাদার ফিলসফি আমার খুবই পছন্দের, দেখে আমি বড় হয়ে ইনশাল্লাহ আমার ইকোনমিক্স হওয়ার ইচ্ছা। আমার প্ল্যান আছে আমি বাইরের দেশ থেকে ইকোনমিক্স নিয়ে পড়ে আমি দেশকে নিয়ে কাজ করব। আমার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাসকে আমি দুইভাবে দেখতাম। একটা তো অফকোর্স যে নিজের বাবা, কিন্তু এর বাইরেও মানুষটাকে একটা হিমালয়ের মতো, একটা পাহাড়ের মতো একটা মানুষ মনে হতো। অসম্ভব সাহসী, মেধাবী এবং সৎ সাহসের সঙ্গে যে কথা বলার মতো একটা পার্সোনালিটি ওনাকে, এটা সবসময় আমাকে ভীষণভাবে আলোড়িত করতো। ছোটবেলা থেকেই মনে হতো ওনাকে কিভাবে ইমপ্রেস করা যায়, যে আমি একটা ভালো কিছু করেছি, আমার এই রেজাল্ট এসেছে, এই সাফল্য এসেছে, এরকম ভালো কিছু বলার জন্য যেন একটা কিছু খুঁজে পেয়ে যেতাম যে কোন সুতায় ওনাকে এটা বলা যায়। ওনার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী এবং যে পরোপকারিতা, এইটা আমাকে ভীষণ টানে। এই যে মানুষের জন্য উজাড় করে দেয়া, মানুষের কষ্টে বিপদে আপদে নিজের অবস্থানকে ভুলে যে ছুটে চলে যাওয়া, এবং মানুষকে নিয়েই যে বেশি ভাবা। আমরা দেখেছি আমাদের পরিবারের ঘরে খাবার আছে কি নাই, আমাদের স্কুলের বেতন দেওয়ার সময় হয়ে গেছে কি হয়ে যায় নাই, এই তুচ্ছ বিষয় মনে হতো ওনার কাছে মনে হতো তো যে আমি বোধহয় এইগুলো দেখার জন্য আমার জন্ম না। আমার জন্ম এই আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন, আমার মাগুরা জেলার মানুষের কখন কোন প্রয়োজন, ঠিক সেইটার জন্য বোধহয় উনি নিবেদিত থাকতেন। যার ফলে আমরা সারা জীবন ভাবেই দেখেছি যে উনি সামাজিক কাজে, সালিশ, রাজনৈতিক বিচার আচার, হাট বাজার, এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। আমার আম্মা আমাদেরকে এই পড়াশোনার কখন কি সেই বিষয়গুলোকে খেয়াল করতেন। এবং ওনার যে সবসময় যে অনুপ্রেরণার জায়গাটা যেটা ছিল, যে উনি বলতেন যে আমি আমার সময়কার, আমার গ্রামের, আমার এলাকার, আমার জেলার শ্রেষ্ঠ সন্তান হতে চাই, ঠিক আমার সন্তান যেন দেশের শ্রেষ্ঠ সন্তান হতে পারে, যে অন্যের জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে, অন্যের উপকারের জন্য কাজে দিবে, তাহলেই যেন জীবনের সার্থকতা। ঠিক সেই ব্রতটাকে সামনে নিয়ে আমরা আমাদের পরিবারের যে ভ্যালুজ, সেটা সারা জীবন একসঙ্গে করেছি। এবং উনি যখন মৃত্যুবরণ করবেন, ঠিক তার আগ মুহূর্তে
আমার এক চাচা শাহিনুর ইসলাম, তিনি তাকে প্রশ্ন করেছিলেন ইন্টারভিউতে যে আপনার জীবনের শেষ চাওয়া কি? তো উনি বললেন যে আমার দুইটা চাওয়া। এক হচ্ছে যে তারা গ্রামের বাড়িতে একটা মনোরম সুন্দর বাড়ি করবে যেখানে সবাই একসঙ্গে থাকবে, আর দ্বিতীয় চাওয়া হচ্ছে ওরা গ্রামের মানুষের জন্য সারা জীবন যেন কাজ করে যাবে। ঠিক সেই বিষয়টা আমাকে কিন্তু আজকে আমি যে পরিসরে কাজ করি, একটা আর্থিক প্রতিষ্ঠানের এমডি অ্যান্ড সিও হিসাবে কাজ করছি, ব্যাংকিং সেক্টরে আজকে 20 বছর কাজ করছি, এখানে যে আপনার তৃণমূল মানুষের জন্য কাজ করা, দেশের কৃষকদের জন্য কাজ করা, বড় পরিসরে সহকর্মীদের জন্য কাজ করা, সেক্টরের জন্য কাজ করা, ঠিক সেইটা আমাকে ভীষণভাবে আমার ইন্সপিরেশন হিসেবে আমার বাবা সবসময় আমার সামনে আসে। আমি যখন খুব কঠিন সময়ের মধ্যে পড়ি, ভালো সময়ের মধ্যে পড়ি, যে ব্যক্তিটা আমার মানুষ স্পটে ভেসে আসে সেটা হচ্ছেন আমার বাবা। এবং ওনার ওই ইন্সপিরেশনে আমি এখন এই মুহূর্তে এফবিসিসিআই, ঢাকা চেম্বার অফ কমার্স সহ যে বিভিন্ন সংগঠন আছে, বাংলাদেশ পাবলিক ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন, সেগুলোতে আমি কোথাও ভাইস চেয়ারম্যান, কোথাও ডিরেক্টর, বিভিন্ন পজিশনে কাজ করছি শুধু সেক্টরের উন্নয়নের জন্য। এবং আমার কাছে মনে হয় যে আমি ঠিক যতখানি মানুষের জীবনে ইতিবাচক যে প্রভাব সেটা রাখতে পারবো, কল্যাণের জন্য কাজ করতে পারবো, ঠিক ততক্ষণই বোধহয় আমি রিলেভেন্ট থাকবো এবং আমার বাবার যে ইচ্ছা স্বপ্ন ঠিক সেই পথেই কাজ করব। এবং উনি যে ব্যক্তি থেকে সবার মানুষ হয়ে যাওয়া, আমি যখন গ্রামে যাই, মসজিদে যাই, দোকানে যাই, প্রত্যেকে এমনভাবে কথা বলেন যেন উনি আমার বাবা না, উনারই আত্মীয়, তারই ভাই, তারই চাচা, তাদের সঙ্গে চলতেন, তারই বন্ধু, তারাই কথা বলেন, তাদের মানুষ মনে করেন। মাঝে মাঝে মনে হয় এত কথা শোনার পরে বলি যে উনি কিন্তু আমার বাবাও। তো এটা আমাকে অসম্ভব আকারে অনুপ্রাণিত করে। এবং মানুষের জীবনে যে মডেল থাকে, যে 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 অনুপ্রেরণার ব্যক্তি থাকে, যাকে কেন্দ্র করে মানুষ মনে করে যে তার মতো হতে চাই, সেইটা আমাকে এত এত তাড়া করে যে আমি ওনার প্রতিটা মৃত্যুবার্ষিকীর দিনে ওনার যে রেখে যাওয়া ওনার জুতা পরে আমি হাঁটি, ওনার চাদরটা পরে হাঁটি, একটু একটু করে মনে করি যে কখন যেন আমি একজন হাবিবুল্লাহ বিশ্বাস হয়ে উঠি।